ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। ঘড়িতে সময় এখন রাত 11:18। আশা করছি আপনারা সবাই ভালোর দলেই আছেন এবং এনজয় করছেন আমাদের আজকের এই এপিসোডটি। মানে এনজয় করবেন, এখনো শুরু করিনি আমরা। আমাদের একজন অতিথিও নিয়মিতভাবে যেরকম জয়েন করেন সেরকম জয়েন করবেন। আসলে আজকে ১ জন থেকে ২ জন অতিথি থাকার কথা। রাব্বি পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করছেন। আমরা খুব দ্রুতই আপনাদের জানাতে পারবো সেটা। আর সেই সাথে আমাদের বেশ কিছু ইমেইল আছে, সেই ইমেইলগুলো আপনারা শুনবেন। আমরা একদম রমজান মাসের মাঝামাঝি এবং ঈদ খুব কাছেই, একেবারেই কাছে আমাদের ঈদ। সুতরাং সবাই নিশ্চয়ই ঈদের প্রস্তুতিও নিচ্ছেন। সেই সাথে ঘরে ফেরার একটা প্রস্তুতি এই সময় থাকে এবং আপনজনের কাছে ফিরে যাওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাও এই সময় খুব বেশি আমাদের মনের মধ্যে বাসা বাঁধে। আমরা গতদিন শো করিনি, আজকে করলাম। কারণ গতদিন একটা ঝামেলা হয়েছিল, একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য গতদিন আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি এই এপিসোডটি। আজকে আপনাদের সামনে লাইভে সরাসরি চলে এসেছি। যারা যুক্ত হতে চান তারা যুক্ত হন এবং কমেন্ট সেকশনে গিয়ে লিখুন। আর কমেন্ট সেকশনে যদি লিখতে চান, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার নামটা আগে লিখে ফেলতে হবে, রাইট? আপনার নামটা লিখে ফেললেই হবে। মামুন আমাদের সাথে আছেন, মামুন এসকে। তিনি হচ্ছে ইন্ডিয়া থেকে শুনছেন আমাদেরকে, রাজীব গাজীপুর থেকে শুনছেন, রংপুর থেকে তপু শুনছেন। আমাদের সঙ্গে আছেন আতিক খুলনা থেকে, আমাদের সঙ্গে আছেন সিন চৌধুরী এবং তিনি বলছেন যে আমার কমেন্ট পড়ার অনুরোধ রইল। পড়লাম আপনার কমেন্ট। আচ্ছা, তারপর রাসেল ভাই কেমন আছেন জানতে চেয়েছেন সিয়াম খান। আমাদের সঙ্গে আছেন ঝিনাইদহ থেকে অন্তর, আমাদের সঙ্গে আছেন রাজীব গাজীপুর থেকে, খুলনা থেকে আছেন আমাদের সঙ্গে শিখন, আমাদের সঙ্গে জামালপুর থেকে আছেন জিহাদ, আমাদের সঙ্গে আছেন সাকলিন ইন্ডিয়া থেকে, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন নামটা আমি দেখতে পেলাম না, নামটা লিখেনি, রাজীব গাজীপুর থেকে আছেন, ফয়সাল আছেন রাজশাহী দুর্গাপুর থেকে, ঝিনাইদহ থেকে আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুইট রাজশাহী থেকে, আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে মুস্তাকিম সহ আরও অনেকে, বিশ্বাস আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে। তো যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা শুনছেন আমাদেরকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আজকে আমরা এমন কিছু নিয়ে আলোচনা করব যেটি ঠিক এই পৃথিবীর নয়, হয়তো অন্য কোনো পৃথিবীর, হয়তো অন্য কোনো এক গ্রহের, অন্য কোনো এক নক্ষত্রের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমেই যাব একটা ঘটনায়, যে ঘটনা দিয়ে শুরু করতে চাই সেটা একটি ইমেল। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। কথা না বাড়িয়ে ঘটনায় যাচ্ছি। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আমি ভূত.com-এর একজন নিয়মিত লিসনার। আমি বর্তমানে সিলেট শহরের কোনো একটা কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। সবসময় ভূত.com শোনা হয়, কিন্তু কখনো আপনাকে ইমেইল করা হয়নি। আজ শেষমেশ লিখেই ফেললাম। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার একজন দাদির কাছ থেকে শোনা সত্য ঘটনা। এখন পর্যন্ত তারা এগুলো সাফার করে যাচ্ছেন। ব্যক্তিগত কিছু কারণে আমি আমার এবং যে ঘটনাটি আজ বলতে যাচ্ছি তার সকল চরিত্রের পরিচয় গোপন রাখছি। আমার লেখার হাত তেমন একটা ভালো নয়, তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা শুরু হয়েছিল সম্ভবত 100 বছর কি তার থেকে আরেকটু আগে। আমার দাদির দাদা শ্বশুর, তার নাম আওলাদ। আমাদের যে গ্রামের বাড়িতে ঘর, তার সাথেই তাদের ঘর লাগানো। তো ওই সময় মানে আওলাদ দাদার কালে ওনারা অসম্ভব ধন সম্পদের মালিক ছিলেন। ঘটনাটা শুরু হয় এভাবে। একদিন সন্ধ্যার দিকে আওলাদ মাঠে খেলাধুলা শেষ করে বাড়ি ফিরছেন। তখন মাগরিবের আজান দিচ্ছে মাত্র। উনি তাড়াতাড়ি হাঁটতে থাকেন যেন বাবার সাথে ঘরে গিয়ে সালাত আদায় করতে পারেন। তো চলার পথে হঠাৎ কিছু একটার ফস ফস শব্দ শুনতে পান। তখনও পুরো অন্ধকার হয়নি, তাই একটু সামনে দেখেন অদ্ভুত একটা রঙের সাপ
দাঁড়িয়ে আছে। এরকম সাপ উনি আগে কখনো দেখেননি। উনি অবাক হয়েছিলেন, তবে তার ভাবনাকে তিনি কিছুটা এড়িয়ে যান ইচ্ছে করেই। তারপর তিনি সাহস করে ওটাকে লাঠি দিয়ে হালকা বাড়ি দিয়ে সরিয়ে দেন এবং কোনোভাবে বাড়িতে চলে আসেন। তো এই সময় আর কিছু হয়নি। উনি সব দিনের মতোই রাতে খাওয়া শেষ করে ঘুমোতে যান। ওই দিন রাতেই আওলাদ একটা স্বপ্ন দেখেন। তিনি দেখেন কেউ একজন অসম্ভব কুৎসিত দেখতে তাকে স্বপ্নে এসে বলছে এই ঘরের নিচে মাল আছে, এগুলো তুলতে, কয়েকটা পাতিল আছে, সেগুলো তুলতে। এখানে মাল বলতে কোনো এক ধরনের সম্পদকে ইশারা করা হয়েছে। তো তিনি স্বপ্নটা দেখছেন ঠিকই, কিন্তু এটাকে এতটা সিরিয়াসলি নেননি আর ঘরের কাউকে বলেনও নি। কিন্তু অবাক করা ব্যাপার এর পরদিন থেকে ঘটে। তিনি এর পরের দিন রাতেও ঠিক একই স্বপ্ন দেখেন। তো এইভাবে টানা একই স্বপ্ন 4-5 দিন দেখার পর উনি ওনার বোন জাকিয়াকে স্বপ্নের কথা বলেন। জাকিয়া শুনে ভীষণ হতভম্ব হয়ে যায়। তারপর কেন জানি না ঘটনাগুলো আরো বেড়ে যায়। রাতের বেলা আওলাদের ঘরের মেঝের ভেতর থেকে শব্দ আসতে থাকে। ঘরের মেঝে কাঁপে আর ওনার বাড়ির সবার শরীর খারাপ হতে শুরু করে। এমনকি উনি নিজেও ধীরে ধীরে উন্মাদের মতো হয়ে যাচ্ছিলেন। ওষুধ খেয়েছেন, কাজে দেয়নি। তারপর অনেক হুজুরদের পানি পড়াও খেয়েছেন, কাজ হয়নি। তো এভাবেই আরেক দিন স্বপ্ন দেখেন ওই কুৎসিত জিনিসটা তাকে এসে বলছে, তুই তোর সম্পদ তোল, আমি কারোর কোনো ক্ষতি করব না, তবে হ্যাঁ 7 গরু দিয়ে সিন্নি দেবি, আর হ্যাঁ কাউকে তুই বলতে পারবি না এটা তোকে করতে বলা হয়েছে। তারপর উনি তার কথা মতো আর কাউকে কিছু না জানিয়ে 7 গরু দিয়ে সিন্নির ব্যবস্থা করেন। সেই সময় ওনারা অনেক ধন সম্পদের মালিক ছিলেন বিধায় কোনো অসুবিধা হয়নি। তো গরু জবাই দেওয়ার শেষ সকালবেলাই বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠে কয়েকজন মিলে রান্না বান্না করছিল। সেখানে ক্ষীর তৈরির প্রস্তুতি চলছিল। তখন ওখানে মূলত 2 জন যুবক ছিল। হঠাৎ তারা দুজন দেখে দুটো ছোট ছোট সাদা রঙের সাপ হাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে আর ওদের দুজনকেও ঘিরে ধরতে চাইছে। তো ওরা স্বাভাবিকভাবেই ভয় পায় আর ভয় পেয়ে দুটি সাপকেই মেরে ফেলে। আওলাদ সাহেব এই কাহিনী দেখে কান্নায় ভেঙে পড়েন, কারণ তিনি বুঝতে পারেন এই সাপগুলো কোনো সাধারণ সাপ ছিল না। উনি বুঝতে পারেন খুব বড়সড় একটা ঝামেলা হয়ে গেছে এবং আশ্চর্যজনকভাবে ওই দিনই আওলাদ সাহেবের বাবা মারা যান। তারপর থেকে উনি রোজই স্বপ্ন দেখতে থাকেন। ওই কুৎসিত জিনিসটা তাকে এসে বলতে থাকে কাউকে বাঁচতে দেবে না। কেন তাদের একজনকে হত্যা করা হলো? এই ঘরে কোনো বংশধর আসবে না, এই ধরনের কথা তিনি শুনতে থাকেন রোজ। তারপর মসজিদের হুজুরকে বাড়িতে নিয়ে আসা হয় এসব দূর করার জন্য। হুজুরকেও জিন বলে এদেরকে কিছু করা যাবে না, এরা সব ধন সম্পদ হারাবে, এদের জীবনে অনেক কষ্ট নেমে আসবে। তারপর হুজুর অনেক কষ্ট করে ঘর বন্ধ করে দেন। একটা তাবিজ দিয়ে বলেন তাবিজটা ঘরের নিচে পুঁতে দিতে হবে। এদিকে আওলাদ ওই তাবিজ মাটিতে ঢোকাচ্ছিলেন আর অন্যদিকে সবাই নিজ চোখে দেখতে পান আওলাদ যে রুমটায় থাকেন সেখান থেকে কোনো একটা জিনিস মাটির নিচ দিয়ে খুব জোরে কেঁপে কেঁপে ওই ভিটা থেকে বেরিয়ে গেল। স্পষ্টভাবে সবাই দেখতে পায় যে তাদের ভিটা থেকে ঠিক কোনাকুনি প্রায় আধা কিলোমিটার দূরে একটা পুকুর আছে, সেখান থেকে মাটি কাপাটা মিলিয়ে যায়। তারপর হুজুর বলেন ঘটনা তো ছোট কিছু ঘটেনি, আর এই জিন ভীষণ শক্তিশালী, খারাপ, তাই একে পুরোপুরি সরিয়ে দেয়া অনেক কঠিন, যেটা তাকে দিয়ে সম্ভব না। তিনি এটাও জানান যে কোনো এক কালে হয়তো এখানে কোনো একটা সম্পদকেও পুঁতে রেখেছিল, আর আওলাদ ওই দিন সন্ধ্যায় খেলা থেকে ফেরার সময় যে সাপটির সাথে দেখা করেছিল সেটিই সেই জিন, এবং তখন থেকেই জিনটি তার পিছু নিয়েছে। মূলত তিনি যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে এটা কোনো সাধারণ জিন না। সবকিছুর পর তার সাথী সাপ দুটোকে মেরে ফেলায় বড় ভুল হয়ে গেছে। সেদিনের পর থেকেই আসলে আওলাদ সাহেবের ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ হতে থাকে এবং তাদের ঘরে কোনো বংশধরও আসছিল না। অনেক হুজুর দেখিয়েও কোনো সমাধান হয়নি এবং আমার দাদিদের ইকোনমিক্যাল অবস্থা তেমন একটা ভালো না। তারপর থেকে ওই যে পুকুরটার কথা বলেছিলাম, ওই পুকুরটায় অনেক মানুষের মৃত্যু হয়েছে। এমনকি কিছুদিন আগেও আমার ভাইয়ের ছেলে মারা গেছে ওই পুকুরে পড়ে গিয়ে, তার লাশটা পর্যন্ত পাওয়া যায়নি। এবং আওলাদ দাদুর বংশের সব ছেলে মেয়েরাই কেমন যেন একটু অ্যাবনর্মাল টাইপের।
যারা বংশধর আছেন, আমার আফিয়া ফুপু, আরিফ চাচা, রহমান চাচা, ওনাদের সবার পায়ে অথবা হাতে অথবা শরীরের কোনো একটা জায়গায় সমস্যা আছে। এমনকি ওনাদের বাবা মানে আমার দাদা, তারও সমস্যা মাথায় জন্মের পর থেকেই। আর আরিফ চাচার রিসেন্টলি একটা ছেলে হয়েছে, ওই বাচ্চারও পায়ে সমস্যা। এক্ষেত্রে স্পষ্টভাবেই খারাপ জিনটার কথার সাথে মিল পাওয়া যায়। আওলাদ দাদুর পর থেকে এখন অবধি 5 ধাপ বংশধরের জন্ম হয়েছে। আশা করা যায় আর 2 সিঁড়ি অতিক্রম করলে ওনাদের জীবনযাপন সব আগের মতো হয়ে যাবে, এমনকি হচ্ছেও। দোয়া করবেন ওনাদের জন্য। এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে আর লিসেনারদেরও ভালো লাগবে। সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা খুব রিসেন্টলি ঘটেছে। যদি এই ঘটনাটি সিলেক্ট হয় তাহলে পরবর্তী ঘটনাগুলো পাঠাবো। তারপরে তিনি তার নাম, ঠিকানা সবকিছুই জানিয়েছেন, কিন্তু গোপন রাখার অনুরোধ জানিয়েছেন। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। বৃহস্পতিবার এবং শুক্রবারের পরে আরও একদিন যাদের ইচ্ছে করে ভয়ের রাজ্যে হারিয়ে যেতে, তাদের জন্যই এই বিশেষ আয়োজন। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় লিসেনার্স ও রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাকে জিজ্ঞেস করব না কেমন আছেন রাসেল ভাই, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আগেও 2টো ঘটনা পাঠিয়েছি, কিন্তু সিলেক্টেড হয়নি। কোনো অসুবিধা নেই, আমি ঘটনা পাঠিয়েই যাব। আমি 2012 থেকে ভূত এফএম শুনে আসছি। ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ার পর পুরনো এপিসোড ডাউনলোড করতে গিয়ে দেখি ভূত.com হচ্ছে। তারপর স্বাধীন অ্যাপ ডাউনলোড করে ভূত.com শুনি। যাই হোক, ঘটনায় যাওয়া যাক। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার ব্যাপারী পাড়ায়। ঘটনার শুরুর আগে সংক্ষিপ্ত কিছু বিবরণ দেই। আমাদের বাড়ি থেকে রাজীবপুর থানার দূরত্ব 5 কিলোমিটার। এর মাঝেই বটতলা বাজার। এখানে থাকে ফরিদ নামের একজন পাগল। রাজীবপুর থেকে রৌমারী থানার দূরত্ব 16 কিলোমিটার। রৌমারী থেকে ফলুয়ার চর আরও 11 কিলোমিটার। এই রাস্তার দূরত্বের কথা কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন। ফিরে যাই ঘটনায়। আমাদের গ্রামে সেই সময় বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। মোবাইল চার্জ দেওয়ার জন্য যেতে হয় রাজীবপুর বাজারে। আমার বাবা ব্যস্ত থাকায় আমাকে মোবাইল নিয়ে রাজীবপুর বাজারে চার্জ দেওয়ার জন্য সাইকেল দিয়ে পাঠানো হয়। মোবাইল চার্জ দিতে সন্ধ্যা হয়ে যায়। আমি যে দোকানে মোবাইল চার্জ দিচ্ছিলাম, হঠাৎ করে সেই দোকানের সামনে লোকজনের ভিড় দেখতে পাই। আমি সেখানে গিয়ে দেখি একজন মাঝ বয়সী মানসিক ভারসাম্যহীন মহিলাকে। সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে আর একজন ভদ্রলোক কি যেন তার কাছে জানতে চাইছে, কিন্তু সেদিকে তিনি ভ্রুক্ষেপ না করে মাটির দিকে তাকিয়ে কিছু একটা বিড়বিড় করে বলে যাচ্ছেন। আমি বয়সে ছোট হওয়ায় কৌতূহল নিয়ে সামনে যেতেই মহিলা আমাকে হাতের ইশারায় কাছে ডাকে। আমি কাছে যেতে না চাইলে সেই ভদ্রলোক আমাকে অভয় দিয়ে কাছে যেতে বলে। আমি তার সামনে গেলে আমার দিকে সে হাত বাড়িয়ে দেয় এবং একটু বালু হাতে চায়। আমি তার হাতে 1 চিমটি বালু দিলে সেখান থেকে আরও কিছু বালু সে ফেলে দেয়। সে এবার আকাশের দিকে তাকিয়ে কিছু একটা পড়ে বালুতে ফুঁ দেয়। সাথে সাথে আশ্চর্যজনকভাবে চারিদিকে সুগন্ধ ছড়িয়ে পড়ে। সবাই তো অবাক। এবার পাগলি আমাকে তার হাত থেকে বালু নিয়ে খেতে বলে। আমি খেতে না চাইলে আবারও সেই ভদ্রলোক আমাকে অভয় দিয়ে খেতে বলে। আমি তার হাত থেকে
আঙুল দিয়ে একটু বালু নিয়ে মুখে দিলাম। আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যাই। উপস্থিত কারো হাতের ছোঁয়ায় আমি সম্বিত ফিরে পাই। কি হয়েছে আমার কাছে জানতে চাইলে আমি বলি, এটা পৃথিবীর কোনো মিষ্টি নয়। উপস্থিত সবাই আমার কথা শুনে তার হাতের সেই বালুকণা নিয়ে মুখে দিতে থাকে। সত্যি কথা বলতে এর আগে কখনো এমন সুগন্ধযুক্ত কিছু আমি খাইনি। এমন মিষ্টি তো নয়, কারণ এর স্বাদটা ছিল অমৃতের মতো। পরে পাগলি সেখান থেকে চলে যাওয়ার পর জানতে পারি সেই ভদ্রলোক ফলুয়ার চরের চেয়ারম্যান। প্রিয় লিসেনার্স, রাস্তার দূরত্বের কথা মনে আছে তো? চেয়ারম্যান সাহেব বলেন, পাগলিকে ফলোয়ার চর বাজারে রেখে আমি মোটরসাইকেল দিয়ে রাজীবপুর বাজারে আসলাম। তাহলে সে কিভাবে ২৭ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে রাজীবপুর বাজারে এসেছে? কথা শুনতে শুনতে মোবাইলের চার্জ ফুল হয়ে যায়। এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে ফেরার সময় বাজার থেকে ২ কিলোমিটার পরে বটতলা বাজার। আগেই বলেছিলাম ফরিদ পাগলের কথা। সাইকেল চালিয়ে বাড়িতে আসার সময় সেই ফরিদ পাগল আমাকে হাতের ইশারায় থামতে বলে। পাগল হলেও তার বিশেষ কিছু গুণ আছে, সেগুলো না হয় আর একদিন বলবো। আমি সাইকেল থেকে নামতেই সে আমাকে বলে, কিরে, তোকে মিষ্টি খাওয়ালো কে? খুব স্বাদ, তাই না? আমি হ্যাঁ সূচক জবাব দিলে সে অবাক করে দিয়ে বলে, মিষ্টি খেয়ে মোবাইলের কথা ভুলে গেছিস? পকেটে হাত দিয়ে দেখি সত্যিই তো মোবাইল নেই। সে আমাকে বলে যে দোকানে মোবাইল যে চার্জ দিয়েছিলাম সেই দোকানেই নাকি আমি মোবাইলটা ছেড়ে এসেছি। তারপরে বলে, যা এবার মোবাইল নিয়ে আয়। আমি আবারও বাজারে গিয়ে সেই দোকানে দেখতে পাই দোকানদার ক্যাশ বক্সের ওপরে আমার মোবাইল রেখে দিয়েছে। মোবাইল নিয়ে বাড়িতে চলে যাই। এই ছিল আমার ঘটনা। কিন্তু ২৭ কিলোমিটার রাস্তার ঘটনা পাগলি কিভাবে চলে আসলো আর ফরিদ পাগলই বা কিভাবে জানলো এত কিছু, এর ব্যাখ্যা আমি এখনো খুঁজে পাইনি। এই ছিল ঘটনা। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সুজন, গাবতলী, ঢাকা থেকে। সুজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতে আবারও আপনি ঘটনা পাঠাবেন। আর যারা এখন আমাদের ঘটনা পাঠাননি তারা russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে আজই ঘটনা পাঠিয়ে দিন। আমরা চলে যাব আজকের মতো, তবে ফিরে আসবো খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি booth.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আমরা আসলে ঠিক করেছি যে আরও দুটো স্টোরি তো আমরা শুনবই, এবং সেই সাথে আমাদের সঙ্গে আজকে যেই অতিথি যুক্ত হয়েছেন তার সাথে একটু কথা বলবো। তিনি হচ্ছেন জীবন। জীবন বোধহয় এর আগে একদিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তো আজকে তিনি আবারও এসেছেন। আমরা তার সাথে একটু কথা বলে নেই। জীবন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন পরিষ্কারভাবে? আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জীবন, আজকে কি আপনি প্রথম এসেছেন না আপনি এর আগে এসেছিলেন? জি, এর আগে অন্তত ৩-৪ বার এসেছি ভাইয়া। রাইট। সো যারা আপনাকে চেনেন, যারা আপনাকে শোনেন তারা নিশ্চয়ই শোনেন। আমি তারপরে যারা জানেন না তাদের সাথে পরিচয় করে দিলাম। জীবন, আপনি তারপরেও যদি আপনি এসেছেন এর আগে, তারপরে আপনি যদি কাইন্ডলি আপনার পরিচয়টা আবার দিতেন, কারণ এমন অনেকেই আছেন যারা আজকে প্রথমবারের মতন শুনছেন আপনাকে, সো অথবা ভূত.com, সো তাদের জন্য একটু সুবিধা হবে। আপনি কোথা থেকে বলছেন, কি করেন আপনি? জি যদি একটু ভাইয়া, বলতেন। আমি জীবন, আমি খুলনা দৌলতপুরে থাকি। আর আর পড়াশোনা খুলনাতে করেছি। আমি খুলনাতেই বড় হওয়া, ওকে, জন্ম খুলনাতে আমার। ফেয়ার এনাফ। আমার যেটা মনে হয় যে আমরা এর পরেও কিন্তু আমাদের আরো দুটা কি বলবো যে ইমেল আছে, সেই ইমেল আমরা যাব, কিন্তু আমরা জীবনকে মিস করতে চাই না। এবং আপনারা সবাই জানেন যে রমজান মাস যেহেতু, জীবনকে আমরা খুব তাড়াতাড়ি ছেড়েও দিতে চাই, যার কারণে আমরা তার ঘটনাটাকে শুনতে চাই। জীবন, আপনার প্রথম ঘটনাটা কোথাকার? এটা কি খুলনার নাকি অন্য কোনো জায়গার? খুলনার ব্যাপার নিয়ে কিন্তু সবাই খুব এক্সাইটেড, কারণ খুলনার স্টোরিজ গুলো খুবই মানে স্পেশাল হয়। সো আপনি কোথাকার আচ্ছা স্টোরিজ বলবেন? ভাই, আমি একটু ক্লিয়ার করে দেই। আমি আজকে যে ঘটনাটা বলবো এটা আমার সঙ্গে ঘটা, কিন্তু এটা মোরুলগঞ্জের একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। আর তারপরে আমি বরিশালের কিছু মোরুলগঞ্জটা? বিষয়, বরিশাল তো এটা না? বরিশাল? না এটা বাগেরহাট মোরুলগঞ্জ। ও আচ্ছা, বাগেরহাট মোরুলগঞ্জ। জি, মানে জি, জি, জি। বরিশালের মধ্যেই তো নাকি? না খুলনার মধ্যে এটা? আহ খুলনার মধ্যে হয়তো না আগে বরিশালের মধ্যে? বরিশালের কনফিউজ। ভিতরে ছিল, আগে ছিল হয়তো বরিশালের ভিতরে, রাইট এখন রাইট নেই। রাইট 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 তো বাগেরহাট মোরুলগঞ্জের আপনি একটা ঘটনা বলবেন, চলুন আমরা শুনে শুরু করি তাহলে। বাগেরহাট তো আবার খুলনার মধ্যে। জি জি তো জি, মানে খুব খুলনা অদ্ভুত জেলায়। একটা যে মানে আমার শুধুমাত্র এইটুকু মনে আছে, আমি একবার গিয়েছিলাম অনেক আগে, যে পিরোজপুর আর বাগেরহাটের মাঝখানে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা আসলে দুটাকে আলাদা করে। সম্ভবত নদীটার নাম হ্যাঁ, হচ্ছে
ব দিয়ে নাম মনে হয় নদীটার নামটা ভুলে গেলাম। পায়রা বন্দর ব্রিজ কিনা ভাই আমি আসলে না sure না, না। পায়রা বন্ধ না, পায়রা বন্ধ না, কি পশুর নদী কি ওটা? না, পশুর না, ওটা হচ্ছে কি নদী আমি ভুলে গেলাম। যদি কেউ থাকেন ওই অঞ্চলে তাহলে বলতে পারেন যে যেই ব্রিজটা কি বলবো যে পিরোজপুর এবং বাগেরহাটকে আলাদা করে, এবং তার মাঝখান দিয়ে যে একটা নদী বয়ে গেছে, এই নদীটার একটা নাম আছে, খুব সুন্দর নাম, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আমরা আপনার ঘটনায় যাই, কেউ না কেউ তো কমেন্টে অবশ্যই লিখবেন, না হলে রাব্বি তো আছেন, রাব্বি নিশ্চয়ই জানাবেন। চলুন আমরা কথা না বলে জি, সরাসরি আপনার ঘটনায় চলে যাই, প্লিজ শুরু করুন। জি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জীবন বলছি খুলনা দৌলতপুর থেকে। তো আজকে আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা হচ্ছে আমার সঙ্গেই ঘটা। এটা হচ্ছে তখন 2018 সাল। আমি মূলত 2017 সালে কলেজ লাইফে এন্টার করি। তো কলেজ লাইফে আসলে এমন হয় যে নতুন একটা স্বাধীনতার পরিবেশ পাওয়া যায়, যে নিজের স্বাধীনতা মোতাবেক চলে সবাই কম বেশি। তো তখন আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা ছিল, আমার টোটাল 5টা ফ্রেন্ড ছিল। তো আমাদের তখন একটা প্ল্যান ছিল এরকম যে আমরা কম বেশি সবাই সবার ভিলেজে বা তাদের হোম ডিস্ট্রিক্টে যে আমরা ঘুরে দেখবো তাদের জায়গাগুলা বা এক্সপ্লোর করবো জাস্ট। তো আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমার একটা ফ্রেন্ড ছিল রাহাত। তো ওর হোম টাউন ছিল হচ্ছে মোরলগঞ্জে। আর তখন আমরা কি প্ল্যান করি যে আমরা ওর বাড়িতে যাব। ওর বাড়ির পাশে নদী ছিল, বিভিন্ন জায়গা ছিল দেখার মতো। আমরা জাস্ট এভাবে প্ল্যান করে গিয়েছিলাম যে আমরা ঘুরে ফিরে ওখানে 2 দিন থাকবো, থেকে চলে আসবো আবার। তো এই প্ল্যান করে আমরা একদিন বিকেলে রওনা দেই। রওনা দেওয়ার পর আমরা ওখানে প্রায় মাগরিবের পর আর কি আমরা ওদের বাসায় পৌঁছাই। তো ওর বাড়িতে পৌঁছানোর পর আমি যথারীতি মাগরিবের পর যেহেতু মাগরিবের নামাজ শেষ করেছি, শেষ করে আমরা একটু জাস্ট বাইরে বের হয়ে চার দোকানে চা খেয়ে আড্ডা দিয়ে আমরা বাসায় চলে এসেছি। তো বাসায় আসার পর আমরা রাতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর একটু বলে রাখি, ওদের বাড়িটা একদমই নদীর পাশেই ছিল। ওদের বাসা থেকে সর্বোচ্চ 1.5 মিনিট 1 মিনিট সময় লাগে নদী পর্যন্ত যেতে। তো ওদের বাসার যে ওয়াশরুম যেটা, এটা আর কি একটু মানে বেশি ঘুরে যাওয়া লাগে। বাড়ির ঠিক পিছন দিকে হেঁটে যাওয়া লাগে, ঠিক পুকুরের পাশে পড়েছে আর কি ওয়াশরুমটা। ওদের বাসার ভিতরে আর কি অ্যাটাচড ওয়াশরুম ছিল না। আর ওদের বাড়ির উঠানের উপরে 2টা তাল গাছ ছিল খুব বড় বড়, এবং মোটামুটি একটা বড় উঠান ছিল। তো রাতে খাওয়া দাওয়া করার পর আমরা ঘুমাতে যাব, তখন প্রায় 10:30 বাজে রাতের। তো রীতিমতো ঘুমাতে যাওয়ার আগে হঠাৎ করে আমার একটু আহ প্রস্রাবের একটা চাপ দেয়, একটা বেগ আসে। আমি ভাবলাম যে একবারে প্রস্রাব করে এক্সারসাইজ শেষ করে তারপরে ঘুম পড়বো। তো আমি যখন ওদের উঠানে আসি, তো তখন আমার কাছে মানে হঠাৎ করে মনে হলো যে এখন প্রস্রাব করতে যদি আমি এতটা ঘুরে যাই, তো আবার একা একা যেতে হবে, ওই দিকটা আবার লাইটও নাই, ফ্ল্যাশ লাইট জ্বালায় আর কি যেতে হবে বা টর্চ লাইট নিয়ে। তো আমার কাছে আসলে ভাল লাগতেছিল না, আমি জাস্ট সারাদিন এই যে ট্রাভেল করে আসছি, টায়ার্ড। তো আমি এই কারণে ওদের উঠানের উপরে যে গাছ ছিল, এখন আমি আসলে খেয়াল করি নাই যে আমি আসলে একটা তাল গাছের নিচে প্রস্রাব করার জন্য দাঁড়িয়েছিলাম। তো রীতিমতো যেটা ঘটে, আমি আমার অ্যাজ ইউজুয়াল আমি প্রস্রাব করি। আমার কাছে টিস্যু ছিল, আমি টিস্যু ইউজ করি। আচ্ছা, আপনি আপনি এই অংশটা স্কিপ করে যদি আমরা একটু সামনের দিকে এগোতে পারতাম, যে আপনি জি জি ওখানে জি। ওয়াশরুমে আপনার প্রয়োজন হয়, আপনি শেষ করেন তারপরে জি বলেন। জি, ওয়াশরুমে শেষ করে আমি বাসায় চলে আসি। তো রাত্রে আমরা বাকি যে 2জন, আমরা টোটাল 3জন একটা খাটে আর কি ঘুমিয়েছিলাম। তো এক পর্যায়ে যখন ঘুম পড়ি, রাতের প্রায় 3:30টার দিকে হঠাৎ করে আমার 2টা চোখ মানে হঠাৎ করে খুলে যায়, ঘুম ভেঙে যায় আমার। আমার ডানে আমার একটা ফ্রেন্ড ছিল, বামে একটা ফ্রেন্ড ছিল, আমি মাঝখানে। আর ওদের যে মেইন গেটটা ছিল বাড়ির, এই মেইন গেটটা হঠাৎ করে খুলে যায়। তো আমি ডান দিক দিয়ে খালি জাস্ট তাকিয়ে দেখছিলাম যে দরজাটা হঠাৎ করে খুলে গেছে। এমন সময় মানে এমন একটা অবয়ব আসছে যার মানে কোনো গাঠনিক কোনো আমি দিক পাই নাই। এটা যে মানুষ বলবো আসলে মানুষও না, বা কোনো একটা ছায়া মূর্তি বলবো এমনও না। তো সে আমার দিকে একদম বাতাসের বেগে আসে, আর আসার সময় বিড়ালের যে একটা হিস শব্দ থাকে বা সাপের যে একটা হিস শব্দ থাকে, এরকম একটা হিস শব্দ করে আমার বুকের উপরে এসে পড়ে। তো যখন বুকের উপরে আসে, এসে আমার গলাটা চেপে ধরে। আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমি কথা বলতে পারছিলাম না। এদিকে আমার ডান হাত আর বাম হাত দিয়ে আমি আমার 2টা ফ্রেন্ডকে বারবার টানছি আর ঠেলা দিচ্ছি ওদেরকে, যে তোরা ওঠ, আমাকে প্লিজ বাঁচা। আমার এমন একটা অবস্থা ছিল যে আমি যে ওখানটায় বাঁচতে পারবো বা নিঃশ্বাস নিতে পারবো, আমার এরকম কোনো ওয়ে ছিল না। তো একটা পর্যায়ে ও যখন আমার গলা এভাবে চেপে ধরে, ওই সময়টায় ও আমাকে বলতেছিল যে তুই যেখানটায় এই যে ওয়াশরুমের কাজটা সেরে আসছিস, তুই কি জানিস না যে ওইখানটায় আমি থাকি? এই কথাটা শোনার পর আমার চোখ দুটো একদম বড় বড় হয়ে গেছে, ছানা বড় হয়ে গেছে, যে আমি কি করছি, কি করে আসছি আমি।
তো ও আমাকে এইভাবে কিছুক্ষণ মানে বকাঝকা করে, আমার গলা চেপে ধরে রাখে, আমি রীতিমতো কোনো নিঃশ্বাস নিতে পারছিলাম না। একটা পর্যায়ে ও হঠাৎ করে আমাকে বলে যে আজকের মতো তোকে আমি ক্ষমা করলাম, যদি তুই কখনো আর দ্বিতীয়বার এরকম কোনো কিছু করার চেষ্টা করিস তাহলে আমি নিশ্চিত তোকে মেরে ফেলবো। এই কথাটা বলার পরে ও আমাকে ছেড়ে দিয়েছে। আমি নিঃশ্বাস নিচ্ছি, পুরো ঘামে ভিজা আমি, আমার চোখে পানিটি টলটল করতেছে, এরকম একটা অবস্থা। ও চলে যাচ্ছে, দরজা থেকে জাস্ট বের হয়ে যাবে এমন অবস্থায় আবার ফিরে আসছে, এসে আমাকে বলতেছে যে আমি যে এখানে আসছিলাম এটা তুই সকালে আবার উঠে ভাবতে পারিস যে হয়তো বা এটা তো স্বপ্ন ছিল। আমি এই যে আমার সত্য বলতে বেডের পাশে টেবিল আর চেয়ার ছিল, আমি চেয়ারের উপরে আর কি আমাদের জামা কাপড় গুলা টানিয়ে রেখেছিলাম জাস্ট। ও যাওয়ার সময় বলতেছিল যে আমি তো জামা কাপড় গুলা এভাবে ফিকে মেরে যাচ্ছি, তুই সকালে উঠলে বুঝতে পারবি যে এটা সত্য ছিল না তো স্বপ্ন ছিল। তবে এইভাবে আমি ক্লান্ত হওয়ার পর হঠাৎ করে আমি আবার ঘুমিয়ে যাই, ওদেরকে আর ডাকার মতন কোনো প্রকার এনার্জি আমার ছিল না। তো সকালে প্রায় 10টার দিকে ঘুম ভাঙে আমার, আমি উঠে দেখি ওরা দুজন জাগন। তো আমি উঠে আমার ফ্রেন্ড দুজনকে বলতেছি, রাহাত আর মুন্নাকে, যে দোস্ত তোরা রাত্রেবেলা এইভাবে মরার মতন ঘুমিয়েছিলি, আমি তো অল্পের জন্য মরেই যেতাম। তো ওরা বললো যে কেন, কি হয়েছে? তো আমি বললাম যে দোস্ত আমার এরকম রাতে যে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, এরপর আমার সঙ্গে এই ঝামেলাটা হয়েছে। ওরা আমাকে একেবারে হেসে উড়িয়েই দিল, কোনো দামই দিল না, যে না এটা অসম্ভব, এটা তুই স্বপ্নেই দেখছিস। তা আমিও তখন ওদের কথায় আবার হাসতেছিলাম। তা হাসতে বললাম কি আচ্ছা, ও যাওয়ার সময় একটা প্রমাণ রেখে গিয়েছিল যে ও নাকি জামা কাপড় উঠানোর উপরে ফেলে রেখে গেছে, তাহলে চল ওটা টেস্ট করে দেখি। তো ওদের ওই দোয়ারটা যখন খোলার পরে ভাই একেবারে স্পষ্ট দেখলাম উঠানের উপরে তাল গাছের নিচে আমার জামা আর আমার প্যান্ট পড়ে আছে। এটা দেখার পরে ওরা দুজন পুরোপুরি চমক খেয়ে গেল, আর এদিকে আমি তো পুরোপুরি মানে হতাশ যে এটা আমার সঙ্গে কি ঘটছে, কি হয়েছে, আর এটা সত্য না মিথ্যা ওখানে যাচাই বাছাই হয়ে গেছে। তো এই কাহিনী ঘটার পর আমরা আর ওই দিন সারাটা দিন মোটামুটি ঘোরাঘুরি করে আমরা রাতে থাকিনি, আমরা আবার খুলনায় ব্যাক করি। এটাই ছিল আমার সঙ্গে ঘটনা একটা। আর এখনো ওটা ভাইয়া খুব মাথায় ঘুরে মাঝে সাঝে যে আমার সঙ্গে কি হয়েছিল, এখনো মাঝে সাঝে ভাবলে দম বন্ধ হয়ে আসে। এই ছিল ভাই আমার সঙ্গে ঘটনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা আমাদের নতুন ঘটনায় যাব, তবে তার আগে বেশ কিছু কমেন্ট আমাদের এখানে এসেছে, সেই কমেন্টগুলো না পড়লেই না। আমি দেখলাম যে অনেকেই নদীর নামটি বলেছেন, আমি জানতাম যেটা কেউ না কেউ বলবেনি, তো অনেকেই বলেছেন, আমি কিন্তু স্ক্রিনে দিয়েওছিলাম সেই নামগুলো। বলেশ্বর, হ্যাঁ আমার কাছে মনে পড়েছে এই নামটা বলেশ্বর। আমি অনেক আগে গিয়েছিলাম, প্রায় এটাতে আমি মনে হয় গিয়েছিলাম 2002 এরকম সময়, তো অনেক আগে গিয়েছিলাম, এবং তখন আমার মনে পড়ে অল্প অল্প এখনও ওই নদীটার কথা, এবং খুব খুব চমৎকার। যাই হোক, আমি এছাড়াও দেখতে পাচ্ছি যে সাব্বির ঢাকা জুরাইন থেকে আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি সোলাইমান সৌদি আরব থেকে আমাদের সঙ্গে আছেন, নাহিদ টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে আছেন, অমিজ জেরিন আমাদের সঙ্গে ঝিনাইদহ থেকে অন্তর আছেন। জীবন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চাইলে বিদায় নিতে পারেন, যেহেতু এখন রমজান মাস এবং আপনি নিশ্চয়ই আপনারও মানে কি বলবো পরবর্তী, আপনাকে আমি বিদায় যদি খুবই ব্যস্ত না হন বা খুবই এনগেজড না হন, তাহলে আমার একটা কাইন্ডলি রিকোয়েস্ট ছিল যে আমি আমার রিসেন্ট কিছু ঝামেলা আছে সামান্য একটু যদি আলোচনা করতে পারতাম। ঠিক আছে, আপনি ঝামেলা যদি আলোচনা করতে চান তাহলে আমরা একটা ইমেল শুনে আসি, তারপরে আপনি আবার বলতে পারবেন। জি শিওর চলে যাই, তারপরে আপনি আবার এসেছেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি একটা নতুন ঘটনায়, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা তৃতীয় ইমেলটি শুনে আসি, এবং তারপরে আবারও ফিরে আসবো জীবনের কাছে, এবং তারপরে চতুর্থ ইমেল শোনাবো, এবং তারপরে আমাদের আজকের এপিসোডটি শেষ করবো আমরা। তো আমরা এখন থার্ড ইমেলটিতে যাচ্ছি, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে আমি চাই এটি আপনি পড়ে শোনান। ঘটনার শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি এমনিতেও সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম মেহেদি হাসান ইমন।
আমি চট্টগ্রাম জেলার পাহাড়তলী উপজেলায় বাস করি। এখানে আমি একটু বলে রাখতে চাই, চট্টগ্রামের সব স্টোরি কেন যেন আমার ভালো লাগে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী আমি একটানে বলতে পারি। ঢাকার স্টোরি আমি প্রচুর পেয়েছি এবং ঢাকাতেও অসম্ভব ভালো স্টোরি আছে, কিন্তু যখনই চট্টগ্রাম, খুলনা বা রাজশাহী থেকে ঘটনা এসেছে সবাই অনেক পছন্দ করেছেন। যাই হোক, ঘটনায় ফিরে যাই। তিনি লিখছেন, বর্তমানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আমি আমার প্রথম একটি ছোট্ট ঘটনা পাঠিয়েছি, মনে হয় সেটি সিলেক্টেড হয়নি। যাই হোক, এবার দ্বিতীয় ঘটনাটি পাঠাচ্ছি, সিলেক্টেড হলে পড়ে শোনাবেন। চলুন ঘটনায় যাওয়া যাক। তখন আমি নিতান্তই ছোট, আমার বয়স 8 থেকে 9 বছর। আমি তখন আমার নানুর বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মধ্যে কোনো এক জায়গায় থাকতাম। আমার নানুর বাড়ি থেকে কিছুটা দূরে রয়েছে আমাদের বাড়ির কবরস্থান এবং সামনে একটি সবজি গাছের বাগান, এবং বাগানের পেছনে রয়েছে একটি পুকুর। আমার নানু বাড়িটি তেমন বড় না, মাত্র 3টি রুমওয়ালা একটি টিনের বাড়ি। প্রথম রুমটিতে কেউ থাকতো না, সেখানে সব ঘরের জিনিসপত্র রাখা হতো, এবং দ্বিতীয় রুমটিতে থাকতো আমার নানু, ও তৃতীয় রুমটিতে থাকতাম আমি এবং আমার আম্মু। তো প্রতিদিনের মতো আমি রাতের বেলায় সেই রুমে আম্মুর সাথে শুয়ে পড়ি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, মানে কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায়। তখন রাত কয়টা বাজে সেটা আমি বলতে পারবো না, কারণ তখন আমি ছিলাম অনেক ছোট, যার ফলে আমার কাছে কোনো মোবাইল ছিল না এবং আম্মুর মোবাইলটি থাকতো ড্রয়ারে। তো যাই হোক, ঘুম ভাঙার পর আমি আবার ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। তো এইরকমই আমি ঘুমানোর চেষ্টা করতে থাকলাম, কিন্তু হঠাৎ আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছি না, এমনকি কথাও বলতে পারছি না। আম্মু আমার পাশেই শুয়েছিল, কিন্তু আম্মুকে যে ডাকবো সেই শক্তি আমার ছিল না। শত চেষ্টার পরেও মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছিলাম না। তো আমি একটা কথা বলে রাখি, যখন আমার বয়স 8 বছর ছিল তখন আমি সবগুলো সূরা পারতাম, মানে নামাজ পড়ার ক্ষেত্রে যা সূরা লাগে সবই পারতাম। আম্মু শিখিয়ে দিয়েছিলেন আমাকে। আমি সেই অবস্থায় মনে মনে সূরা ফাতিহা পড়তে লাগলাম। যখনই সূরা ফাতিহা পড়তে শুরু করলাম, ওই অবস্থা থেকে ধীরে ধীরে আমার মুক্তি মিলল। আমি আমার হাত পা নাড়াতে পারছিলাম। তখনই আমি আম্মুকে ডাক দেই। পরে আম্মু জিজ্ঞেস করেন কি, তখন আমি কিছু বলিনি। তো পরের দিন সকালে আমি আম্মুকে সব ঘটনা খুলে বললাম। তখন আম্মু বলল আমি নাকি কোনো বাজে স্বপ্ন দেখেছি। যাই হোক, দ্বিতীয় দিনে আমার সাথে সেম ঘটনা ঘটল এবং এভাবে 4-5 দিন অনবরত চলতে থাকলো। যখনই আমি সূরা ফাতিহা পড়তাম ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যেত। তো আমি আমার আম্মুকে গত 4-5 দিনে যা যা ঘটেছে সব কাহিনী বললাম। এবার উনি আমাকে হুজুরের কাছে নিয়ে গেলেন এবং হুজুরকে আমার বিষয়ে সব জানালেন। হুজুর আমাকে পরীক্ষা করে যা বললেন তা হুজুরের ভাষাতেই বলছি। আপনার ছেলেকে প্রতিদিন রাতে বোবাজিন ধরত, যখনই সে সূরা পড়তো সে চলে যেত। যাই হোক, ভয়ের কোনো কারণ নেই, আমি একটা তাবিজ দিয়ে দিচ্ছি এবং তুমি প্রতিদিন সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ে বুকে 3 বার ফু দেবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর তুমি ঘুমানোর সময় বুকে ভর দিয়ে ঘুমিও না। এখানে একটা কথা বলে রাখি, বুকে ভর দিয়ে ঘুমানো আমার অভ্যাস ছিল, এমনকি এখনো এই অভ্যেস আছে। হুজুর আরও বললেন বুকে ভর দিয়ে কখনোই ঘুমাবে না, ডান কাত হয়ে ঘুমাবে। তো আমি ওনার নির্দেশ মতো সব কাজ করলাম। আলহামদুলিল্লাহ, এরপর থেকে সেই বাড়িতে আমাকে এরকম প্রবলেমে পড়তে হয়নি। এই ছিল আমার ঘটনা। মনে হয় ভালো করে লিখতে পারিনি। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে শ্রোতা বন্ধুরা এবং রাসেল ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি লিখতে না পারার জন্য। আর যদি সিলেক্টেড না হয় তাহলে দয়া করে ইমেইলের রিপ্লাই দিয়ে বলে দেবেন যে সিলেক্টেড হয়নি। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। অনেকে আমাদের লিখছেন বিগ ফ্যান। আচ্ছা, আমি পড়তে পারলাম না কি বলছেন। প্রান্তর আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই, যেমন হচ্ছে রিফাত আছেন বগুড়া থেকে। আচ্ছা, আমি এখন আবার একটু জীবনের কাছে যেতে চাই। জীবন, আপনি আপনার ঘটনা বলতে চেয়েছিলেন, আপনি আপনার ঘটনাটা বলেন, তারপরে আমাদের আরও একটি ঘটনা বাকি আছে, সেই ঘটনা দিয়ে শেষ করবো। কুয়েত থেকে শুনছেন, নামটা পড়ার আগে চলে গেল। আপনারা ভালো আছেন তো? সব ঠিকঠাক এখন? একটু জানাবেন। যারা মিডল ইস্টে আছেন বিশেষ করে, তারা সবাই একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে হ্যাঁ আপনারা ভালো আছেন, ঠিকঠাক আছেন। এটা একটু প্লিজ আমাদের জানাবেন। আর আমরা চলে যাবো জীবনের কাছে। জীবন, আপনার সেকেন্ড স্টোরিটা একটু প্লিজ আমাদের বলবেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে আবার। আমি জীবন, খুলনা দৌলতপুর থেকে। তো ভাইয়া, ব্যাপারটা ঘটেছে কি, আমার সঙ্গে আসলে দেখা যায় যে কম বেশি আর কি এরকম প্যারানরমাল কিছু জিনিস প্রায় ঘটে থাকে আর কি। খুবই নর্মাল আমার সঙ্গে, কেন জানি হয় আমি এটা নিজেও জানি না। সবসময় চেষ্টা করি আর কি নিজের শরীর বন্ধ রেখে চলাফেরা করতে। তো যেটা হয় আর কি, আমার যে এরিয়াটা, আমি কিন্তু আসলে সিটি কর্পোরেশনের ভিতরেই থাকি, অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের। তো তারপর আমাদের এই সাইডটা মানে অতটা ডেভেলপড না। হ্যাঁ, ঘর বাড়ি আছে কিন্তু এখনো ফাঁকা আছে, ঘের বাড়ি আছে, খাল আছে আমাদের এই সাইডটাতে। তো দেখা যায় আমি আসলে টুকটাক স্মোক করতাম। তো স্মোক করার কারণে মানে দেখা যায় যে আমি এলাকায় আসলে করতে পারি না। আমাদের কিছু রেপুটেশন আছে এলাকায়, যার কারণে আসলে সম্ভব হয় না। তো দেখা যায় আমার এই পাশ থেকে কিছু ঘের ক্রস করে আবু নাসেরের দিকে যাওয়া যায় আর কি, আবু নাসের হসপিটাল। তো আমার এই পাশে যে ঘেরগুলো আছে, এখানে টুকটাক যাওয়া আসা করতে আমি কিছু সমস্যা ফেস করতাম। আমি পারফিউম ইউজ করতে পারতাম না, একটা সময় ইউজ করতাম। তো লাস্টে মানে হুজুর দেখানোর পর হুজুর বললো যে পারফিউম না ইউজ করার জন্য। তো এখন এই রিসেন্ট যে কাহিনীটা ঘটে, আমি যে 7 দিন কি 6 দিন হবে, 6 দিন 7 দিন আগে আমি 9:30টার দিকে আর কি স্মোক করতে যাই এই আবু নাসেরের দিকে। তো এখানে একটা আইল আছে, অর্থাৎ ঘেরের পাড়। এই পাড় থেকে যাওয়ার সময় হঠাৎ করে আমি মানে হেঁটে যাচ্ছি যাচ্ছি একটা ঘেরের পাড়ের মাঝখান থেকে। তো পিছন থেকে হঠাৎ করে 2টা টর্চ লাইটের আলো আমার মানে সামনে এসে পড়ে, আমার ছায়াটাও আমার সামনে এসে পড়ে। তো আমি, আমার হাতে আবার ফ্ল্যাশ লাইট ছিল আমার ফোনের, যেহেতু ওখানে কোনো রোড লাইট নেই, পুরোপুরি অন্ধকার। তা পিছন দিকে একবার খেয়াল করেছি, আমি খেয়াল করেছি যে 2টা আলো আসছে আমার দিকে। আমি ভাবলাম যে একা যাচ্ছি, ভালো হয়েছে যে পিছন থেকে 2টা মানুষ আসছে, ভালো হবে আর কি, সুবিধা হবে যাওয়ার জন্য। তো আমি কিছুক্ষণ যাওয়ার পরে ভাইয়া মানে আমাদের ওই 2জন লোকের সঙ্গে আমার যে দূরত্বটা ছিল, এই দূরত্বটা কিন্তু বেশ কিছুটা ছিল। মোটামুটি আমার পর্যন্ত আসতে 30 সেকেন্ড সময় লাগবে। তো আমি যেতে যেতে হঠাৎ করে আবার কি মনে করি, আমি পিছন দিকে তাকিয়েছি ভাই, আমি জাস্ট তাকিয়ে দেখলাম ঠিক আমার থেকে 5-7 হাত দূরে একটা সাদা জুব্বা পরা, মাথায় টুপি বা বড় পাগড়ি টাইপের একজন দাঁড়ানো। ঠিক তার পিছনেই, ঠিক তার পিছনেই আরো একটা মানুষ দাঁড়ানো, কালো জুব্বা পরা, মাথায় কালো পাগড়ি। 2জনের হাইট প্রায় 7 থেকে 8 ফিট হবে, খুব উঁচু লম্বা। তো আমি হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে একেবারে মানে থ হয়ে যাই। আর মানে আমার কিছুক্ষণের জন্য মনে হলো যে একটু আগে যে দেখলাম যে মানুষ আসছিল, এই 2জনকে দেখে তো আমার মানুষ মনে হয় না। আমি ভাইয়া জাস্ট ওখান থেকে 5 সেকেন্ড আমি ওই পাড়টা শেষ করেই যখন একটা মোড়ে আরেকটা ঘেরের পাড়ের মোড়ে আসি, তখন আবার পিছন তাকিয়ে দেখি। তো যদি আমার পিছনে কেউ থেকে থাকে বা থাকতো, তারা এরকম মানে সেকেন্ডের ভিতরে হারিয়ে যাওয়ার কোনো অবস্থা নেই। তাদের ওই পার্টটা শেষ করতে অন্তত 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময় লাগবে। আমি পিছনে তাকিয়ে দেখি প্রায় 2জনে কেউ নেই। এটা দেখার পরে আমি ওই জায়গাটা চলাফেরা করতে আমার আগে থেকে কিছু কিছু একটু ঝামেলা ছিল, আমার শরীর ভার হয়ে আসতো, শরীরে কাঁটা দিত। তো এটা দেখে আমি পরে আবার চলেও আসছি, যার কারণে এখন চলাফেরা কি একটা গ্যাস লাইট রাখার চেষ্টা করি। আর রিসেন্ট গতকালকে রাতে যে ঘটনাটা ঘটে, আমার রুমের ভিতরে হঠাৎ করে কাঁচা গোবরের গন্ধ চলে আসে, একদম অসম্ভব ভাবে। আমার বাসা কিন্তু মোটামুটি খুব ভালো একটা বাড়ি, আমার আমার ঘরে টাইলস করা আছে। তো এরকম একটা ঘরের এরকম একটা পরিবেশে গোবরের গন্ধ বা আমার আশপাশে কোনো গোয়াল ঘরও নেই। তো এটা দেখার পর বা গন্ধটা পাওয়ার পর আমার মাথায় আসে যে আমাদের পাশে একটা ফুফু বাড়ি ছিল, ওনার গরু ছিল 3টা, দুধ দেওয়া গরু। তো ওই গরুর দুধ পর্যন্ত আর কি জিন খেয়ে ফেলতো। হ্যাঁ। তো আর ওনাদের রুমের ভিতর ওনারা যখন টিভি দেখতো প্রায় গন্ধ পেতো, খুব বাজে বাজে স্মেল পেতো, যে কেউ হয়তো বা এই মাত্র পটি করে গেছে রুমের ভিতরে, এরকম গন্ধ পেতো। তো আমার কাছে মনে হচ্ছে যে এমন কোনো কিছু হয়তো বা আমার পিছু নিয়েছে কিনা, আমি শিওর না। আর লাস্ট গতকালকে রাত্রে আরো একটা জিনিস বলি, আমাদের এই পাশে একটা আবাসিক প্রকল্প চলছে। আমি ওখানে গেছিলাম হাঁটতে, তখন প্রায় 9:30 9টা এরকম বাজে। ওইখান থেকে আসার সময় 2টা কুকুর সামনে বসা ছিল আমার।
এই কুকুর দুইটা হঠাৎ করে আমাকে দেখে ঘেউ ঘেউ করা শুরু করে। আমি যত ওদের ক্লোজে আসি ওরা ততটা ঘেউ ঘেউ করে। হঠাৎ করে আমি খেয়াল করি যে ওরা আমাকে দেখে ঘেউ ঘেউ করছে না, আমার পিছনে কাউকে দেখে ঘেউ ঘেউ করছে। তো আমি যখন কুকুরদের একেবারে সামনে চলে আসি, হঠাৎ করে কুকুর দুইটা আমার পিছন দিকে দৌড় দেয়। দৌড় দিয়ে একটা খাম্বার গোড়ায় যেয়ে, একটা পোলের গোড়ায় যেয়ে ওরা দাঁড়িয়ে পড়ে আর প্রচন্ড শব্দ করতে থাকে, ঘেউ ঘেউ করতে থাকে কোনো একটা কিছুর দিকে তাকিয়ে। তো আমার কাছে তখন মনে হচ্ছিল ভাই আমার এখনো যে গা ঝাড়া দিয়ে উঠছে, যে মানে কি হচ্ছে আমার সাথে, আমি কিছু বুঝতেছি না। তো তখন ওই কুকুর দুটা আমি দেখে বুঝলাম যে ওরা অন্য কোনো একটা কিছু দেখেছে যেটা দেখে ওরা এরকম করছে। তো এই রিসেন্ট জিনিসগুলো আসলে আর কি আমার সঙ্গে ঘটছে। এখনো আল্লাহর রহমতে কোনো হুজুরের কাছে যাইনি, এখনো শরীর বন্ধক দিয়ে চলাফেরা করার চেষ্টা করছি দোয়া দরুদ পড়ে। আমার জন্য দোয়া রাখবেন ভাইয়া। এই ছিল ভাইয়া আজকে আমার দ্বিতীয় ওকে, ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ। আপনার দ্বিতীয় ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যারা শুনছেন তারা আনন্দ পেয়েছেন। আমরা সরাসরি আমাদের পরবর্তী ঘটনা যাব। জীবন, আপনাকে বিদায় জানাতে চাই। আপনি অনেক ভালো থাকেন এবং আশা করছি ভবিষ্যতে আপনার সাথে আমার দেখা হবে। আর ইনশাআল্লাহ। আমি আপনি অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য থ্যাংক আমাদেরকে। ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কথা বলছিলাম জীবনের সাথে। আপনারা সবাই কমেন্ট করছেন বিভিন্ন বিষয় নিয়ে। কুয়েত থেকে আবু সাঈদ লিখছেন আমাদেরকে, মালয়েশিয়া থেকে আছেন আমি লিখেছেন, আমি ঠিক জানি না যে আপনার নামটা কি। নারায়ণগঞ্জ থেকে লিখছেন মহিউর ভাইয়া, আমাদের সঙ্গে আছেন রাজশাহী দুর্গাপুর থেকে নাহিদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ফাহিম ঢাকা থেকে, মামুন আছেন কুয়েত থেকে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি আপনাদেরকে নিয়ে আমাদের পরবর্তী ঘটনায় যেতে চাই। আমাদের আজকে শেষ ঘটনায় যেতে চাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের এটি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মেহেদি হাসান। আমার গ্রামের বাসা বগুড়ায়। আমি বর্তমানে ঢাকা বিভাগের নরসিংদীতে থাকি। আমি আমার মামাতো ভাই জাকারিয়া, আরিফ আর আমার ভাতিজা শাহেদ একটি টেক্সটাইল কোম্পানিতে কাজ করি। আমরা প্রতি শুক্রবার ছুটিতে নানান জায়গায় ঘুরতে যাই। 19/10/2023 শুক্রবার আমরা বরাবরের মতো ঘুরতে যাবার প্ল্যান করি। নরসিংদী নগর 5 থেকে 10 কিলোমিটার দূরে একটা জমিদার বাড়ির কথা বললেন আমাদের মেসের বড় ভাই স্বপন। স্বপন ভাই জায়গাটি চিনলেও আমরা জায়গাটি চিনি না, তাই স্বপন ভাইকে সাথে নিয়ে আমি, জাকারিয়া, আরিফ, শাহেদ নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আমরা প্রথমে নগর 5 গিয়ে পৌঁছালাম এবং তখন বিকেল 4:37। বিভিন্ন গাড়ির সাথে ভাড়া নিয়ে কথা হলো। শেষে একটা টমটম গাড়ি নিয়ে আমরা জয়নগর জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যতটুকু সময় নিয়ে যাওয়ার কথা, গাড়ির ড্রাইভার রাকিব তার চেয়ে অনেক বেশি সময় নিয়ে আমাদের জমিদার বাড়িতে নিয়ে পৌঁছালো। আমরা ততক্ষণে জমিদার বাড়িতে পৌঁছালাম যতক্ষণে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমরা কিছুটা বিরক্ত হলাম। সন্ধে হয়ে গেলে দেখব কিভাবে? তাছাড়া যে সকল মানুষ বাড়িটি দেখতে এসেছিল তারাও চলে যেতে শুরু করেছে। কিছুটা বিরক্ত আর মন খারাপ নিয়ে সবাই গাড়ি থেকে নেমে কাঙ্ক্ষিত জমিদার বাড়ির দিকে গেলাম। আর গাড়ির ড্রাইভারকে বললাম 30-40 মিনিট দাঁড়াতে। ছোট একটা গ্রাম জয়নগর পেরিয়ে জমিদার বাড়ি, কিন্তু জমিদার বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই। উত্তর দক্ষিণমুখী বাড়িটির উত্তর পাশে ধানক্ষেত আর পশ্চিম পাশে কবরস্থান। কবরস্থান পেরিয়ে একটা দিঘি। সম্ভবত জমিদার বাড়িতে কিছু থাকুক আর না থাকুক, দিঘি থাকবেই। আমরা সবাই জমিদার বাড়ির সামনে গিয়ে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ছবি ওঠালাম। বাড়িটি অনেক সুন্দর, কি নিখুঁত করে শিল্পীদের হাতের কাজ ফুটে উঠেছে বহুকাল ধরে। স্বপন ভাই আমাদের চারপাশ ঘুরে ঘুরে দেখাতে লাগলেন। আমরা কবরস্থান পেরিয়ে দিঘিটার কাছে গেলাম। দিঘির উত্তরে একটা হিন্দু সন্ন্যাসীর সমাধি।
আমরা মোবাইলের আলো জেলে দিঘির পাড়ে গেলাম। কুচি পাথরের তৈরি সুন্দর একটা শান বাঁধা ঘাট। আমরা ঘাটের সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। মোবাইলের আলোয় দিঘির জল দেখলাম। জল কুচকুচে কালো হয়ে গিয়েছে, অথচ এই জলে হয়তো কোনো সময় কাউকে নামতে দিত না। এখন সেই জল দেখেই মানুষ দুর্গন্ধে থুতু ফেলে। জাকারিয়া ঘড়ির দিকে তাকিয়ে বলল, স্বপন ভাই, রাত হচ্ছে, চলেন এখন যাওয়া যাক। সবাই চলে গেছে, তাছাড়া অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আমরাও বললাম, চলেন যাই। সময় আনুমানিক 10টা বেজে গেছে। তেমন একটা রাত না, কিন্তু জনমানব শূন্য জায়গা হওয়াতে মনে হচ্ছিল গভীর রাত। কিছু জোনাকি পোকা আর ঝিঁঝি পোকার শব্দ ছাড়া আমাদের কানে কোনো শব্দ আসছিল না। আমরা কবরস্থানের কাছে আসতেই হঠাৎ করে সবাই কিছুটা ভয় পেতে শুরু করলাম। সরু রাস্তায় প্রথমে স্বপন ভাই, তারপরে শাহেদ, এরপরে জাকারিয়া এবং শেষে আমি আসছিলাম। কবরস্থানের একবারে কাছে আসতেই স্বপন ভাই থমকে দাঁড়ালেন, কারণ তার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। অন্ধকারে চেহারা দেখা যাচ্ছে না। মোবাইলের আলো জ্বালাতে স্বপন ভাই জিজ্ঞেস করলেন, কে? লোকটি কিছু বলার আগেই মোবাইলের আলো তার চেহারার দিকে পড়ল। এ তো রাকিব, আমাদের গাড়ির ড্রাইভার। বললাম, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? রাকিব বলল, ভাই 30-40 মিনিটের কথা বলে 2 ঘন্টা পার করে দিয়েছেন, তাই ডাক দিতে আসছি। তাছাড়া জায়গাটা ভালো না, ভয় লাগছে। আমরা সবাই ওর কথা শুনে মৃদু হেসে হাঁটতে শুরু করলাম। হঠাৎ করেই কবরস্থানের উত্তর পাশে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। কান্নার আওয়াজ আস্তে আস্তে ভারী হতে লাগলো। আমরা সবাই আবার থেমে গেলাম। জাকারিয়া মোবাইলের আলো ঘুরিয়ে আওয়াজ লক্ষ্য করে বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করলেন। আমি কিছু বলার আগেই শাহেদ কাকু জাকারিয়াকে বললেন, কাকু ওইদিকে যায়েন না। কিন্তু জাকারিয়া ধীরে ধীরে কবরস্থানের দিকে নেমে গেলেন। আমরাও নিরুপায় হয়ে তার পিছু পিছু হাঁটা ধরলাম। অবাক হলাম কবরস্থানের ভেতরে ঢুকে। কেমন একটা হালকা ধোঁয়া পুরো কবরস্থানে ছড়িয়ে পড়েছে। কেমন একটা গোলাপ জলের ঘ্রাণের মতো ঘ্রাণ নাকে এসে লাগলো। বাচ্চাটার কান্নার আওয়াজ হঠাৎ করে থেমে গেল, কিন্তু গোঙানোর আওয়াজটা তখনও পেলাম। স্বপন ভাই ভূত দেখার মতো করে চিৎকার দিয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করলেন হাত উঁচু করে, কিন্তু সেটি না দেখিয়ে আবার হাত নিচু করে ফেললেন। আমরা তার দিকে ছুটে গেলাম সবাই। স্বপন ভাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, গা ঘেমে গেছে। আমরা তার শরীরে হাত দিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। স্বপন ভাই স্বাভাবিক হলেন। অনেক ভয়ের কিছু দেখেছেন, চেহারা দেখে বুঝতে পারছি। বললাম, ভাই কি দেখেছেন, এমন করছেন কেন? স্বপন ভাই অনেকটা ভয়ের কণ্ঠে বললেন, ওই মেয়েকে আমার পিছু পিছু হাঁটতে দেখলাম, সে আমাদের পেছনেই ছিল। কি ভয়ঙ্কর চেহারা, মনে হয় কেউ কিছু একটা দিয়ে তার সুন্দর মুখটা থেতলে দিয়েছে। মুখে তাজা রক্ত, মুখের রক্ত বেয়ে বেয়ে তার গায়ের সাদা কাপড়টি অর্ধেকটা লাল হয়ে গেছে। স্বপন ভাইয়ের কথা শুনে সবাই ভয় পেলাম। ড্রাইভার রাকিব কান্না করতে করতে বলল, ভাই চলেন, এখানে থাকলে সবাইকে ভয় দেখিয়ে মারবে। আমরাও আল্লাহকে ডাকতে ডাকতে কবরস্থানের বাইরে আসতে লাগলাম। সবাই একজন আরেকজনের হাত ধরে এগোতে লাগলাম। একটু দূরে আসতেই আমাদের মাথার কিছুটা ওপর দিয়ে একটা আগুনের গোলা উড়ে গিয়ে জমিদার বাড়ির ওপর গিয়ে পড়ল। আগুনের গোলা আগেও দেখেছি, কখনো এতটা ভয় পাইনি, কিন্তু আজকে কেন জানি না প্রচন্ড ভয় লাগলো। হাত পা কাঁপতে লাগলো। বাচ্চার কান্নার আওয়াজ পেছন থেকে আবারও আসতে লাগলো। কাউকে পেছনে তাকাতে বারণ করলাম। আমরা কবরস্থান পেরিয়ে একটা সরু রাস্তায় এসে পড়েছি। জমিদার বাড়ির সামনেই দূরে আমাদের গাড়িটাও দেখা যাচ্ছে। আমরা গাড়ির দিকে জোরে জোরে হাঁটতে লাগলাম। তখন পেছন থেকে কেউ ডাক দিল। তার কথাগুলো অস্পষ্ট, বোঝা যাচ্ছিল না। আমরা সবাই আবার পেছনে তাকালাম। একজন বৃদ্ধা, যে অনেক লম্বা, সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শরীর থেকে একটা আলো বেরিয়ে চারপাশ যেন আলোকিত করে রেখেছে। ভয়ে সবার গলা শুকিয়ে গিয়েছে, কেউ কোনো কথা বলতে পারছে না। বৃদ্ধা মহিলা আবারও অস্পষ্ট স্বরে কিছু একটা বললেন, যেন আমরা কিছু বুঝতে পারলাম না। তবে তার চেহারা নিমেষেই ভয়ঙ্কর হয়ে উঠল। পরক্ষণেই সে বিকট হাসি দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল।
চোখের সামনে জীবনে প্রথম কাউকে হাওয়ায় মিলিয়ে যেতে দেখলাম। আমরা এবার দৌড় দিয়ে গাড়িতে উঠলাম। রাকিবকে বললাম, ভাই তাড়াতাড়ি চলো। কিন্তু অশরীরী কিছু আমাদের ওপরে যেন ভর করেছে। তখন সে অনেক চেষ্টা করছে গাড়িটা চালু করার, পারছে না। জমিদার বাড়ি থেকে কান্নার আওয়াজটা আবারও ভেসে আসছে। ড্রাইভার নিরুপায় হয়ে গাড়ি থেকে নেমে ব্যাটারি চেক করে দেখতে লাগলো। জমিদার বাড়ির দিক থেকে একটা বাচ্চা আমাদের দিকে হেঁটে আসছে। কি ভয়ঙ্কর তার চেহারা! অনেক কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারছি না। আরিফ গাড়ি থেকে নেমে মেয়েটির দিকে হাঁটা শুরু করলো। আমি পেছন থেকে অনেক ডাকলাম, আমাদের কোনো ডাক যেন তার কানে পৌঁছালো না। কোন একটা অদৃশ্য শক্তি যেন তাকে সেই বাচ্চাটির দিকে টেনে নিয়ে গেল। আমরা গাড়ি থেকে নেমে তার দিকে ছুট লাগালাম। তাকে পেছন থেকে ডেকে অনেকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে বাচ্চাটির দিকে তাকিয়ে এক অদৃশ্য টানে যেতেই থাকলো। জাকারিয়া আরিফের পিঠে হাত দিয়ে আটকানোর চেষ্টা করলো। আরিফ থেমে গেল, ধীরে ধীরে পেছনে তাকালো। আমরা তার চেহারা দেখে আঁতকে উঠলাম। এ কি! রক্ত মাখা চোখ দুটি দিয়ে যেন আগুনের শিখা বের হচ্ছে। ভয়ঙ্কর চেহারায় রাগের ছাপ এনে আমাদের দিকে চিৎকার করে বলল, তাকে আমরা কেন বাধা দিচ্ছি? জাকারিয়া অনেকটা ভয় পেয়ে পেছনে সরে আসলো। স্বপন ভাই আরিফের কাছে গিয়ে শরীর ধরে ঝাঁকিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো। আরিফ স্বাভাবিক হলেন, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। চোখ দুটো তখনও লাল টুকটুকে হয়ে আছে। আমাদের সামনে থাকা বাচ্চাটিকে আর দেখতে পেলাম না। ড্রাইভার রাকিব পেছন থেকে ডেকে বললেন, ভাই গাড়ি ঠিক হয়েছে, আসেন 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 সবাই। আমরা সবাই গাড়িতে গিয়ে বসলাম। রাকিব ভাই গাড়ি ছাড়লেন। কিছু দূর যেতেই একটি বিয়ে বাড়ির গেটের সামনে অনেক মানুষের ভিড় দেখলাম। আমাদের গাড়ি এগোতে পারছে না। আমি নেমে গিয়ে কারণ জানার চেষ্টা করলাম। একজন বৃদ্ধা কাকু কান্নায় ভেঙে পড়ে বললেন, গাড়ি অ্যাক্সিডেন্টে নাকি মা আর মেয়ে একসাথে মারা গেছে। রাস্তার পাশে কাঁচের টুকরো দেখে আর রক্তে একাকার অবস্থা দেখে আমরা যা বোঝার বুঝলাম। আমি ভিড় ঠেলে ভেতরে গেলাম। লাশটির দিকে তাকিয়ে আমি শক খেলাম। এটা সেই বাচ্চা যাকে কিছুক্ষণ আগে আমরা জমিদার বাড়িতে দেখে এসেছি। আমার দাঁড়াবার শক্তি নেই, কোনোভাবে কিছুই মিলাতে পারছি না। আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম। গাড়িতে বসে থাকা সবাই বলল, আরে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, এই খবর নিতে তোর এত সময় লাগলো? উঠে পড় গাড়িতে। আমি গাড়িতে উঠে পড়লাম, কিন্তু সেই চেহারা বারবার আমার মুখের সামনে ভেসে উঠতে লাগলো। আমি ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়লাম। আমরা সবাই বাসায় আসলাম। আমি দিন দিন দুর্বল হয়ে পড়লাম। সারাদিন সেই চেহারার বাচ্চাটির কথা মনে পড়ে। কিছু করতে গেলে, খেতে গেলে সব সময় মনে হয়। একদিন সবাইকে বিষয়টা জানালাম। প্রথমে কেউ বিশ্বাস করলো না, কিন্তু দিন দিন আমার চলাফেরা দেখে সবাই বুঝতে পারল। আমাকে ঝাড়ফুঁক করিয়ে আনলো। আমি একটু স্বাভাবিক হলাম, কিন্তু ঘুমাতে গেলে সেই বাচ্চার চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আপনারা অসংখ্য কমেন্ট পাঠিয়েছেন, কমেন্ট লিখেছেন আর কি। সে কমেন্টের মধ্যে থেকে রাকিবুল কুয়েত থেকে আছেন। রাকিবুল, ভালো আছেন আপনি? কুয়েতে এবং মিডল ইস্টের বিভিন্ন জায়গায় আমি শুনেছিলাম সমস্যা চলছিল। এখন কি অবস্থা একটু আমাদের জানাবেন কমেন্ট সেকশনে, কারণ আপনাদের নিয়ে চিন্তায় থাকতে হয়, সবসময় চিন্তা থাকে। আলামিন আছেন খুলনা থেকে, আবির আছেন টাঙ্গাইল থেকে, ঢাকা থেকে আছেন সাবির, আমাদের সঙ্গে আছেন নোমান কিশোরগঞ্জ থেকে, সাইমা আছেন আমাদেরকে
এবং তিনি সাবস্ক্রাইব করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে অনেকেই শোনেন যারা সাবস্ক্রাইব করেন না, আবার অনেকে শোনেন যে আছেন যারা বলার আগেই সাবস্ক্রাইব করে ফেলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইট মিনস আ লট। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ঢাকা থেকে সাবির, আমি বলেছি সাব্বির আছেন কুষ্টিয়া থেকে, নয়ন আছেন সৌদি আরব থেকে, মুস্তাইন রহমান টাঙ্গাইল থেকে আছেন, বাংলা বান্ধা থেকে আছেন, নামটা লেখেননি, আবির আছেন টাঙ্গাইল থেকে, নাটোর সিংড়া থেকে আছেন সোহান, নাহিদ আছেন রাজশাহী দুর্গাপুর থেকে, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকেই, আমি নামগুলো অনেকেরই দেখতে পাচ্ছি। সিরাজগঞ্জ থেকে আছেন আশরাফুল, বগুড়া থেকে আছেন, কে নামটা পড়তে পারলাম না, নাইম আছেন রংপুর থেকে, মালয়েশিয়া থেকে আছেন রিয়াজ, বাড্ডা লিংক রোড থেকে আছেন, নাম লেখেননি, আমাদের ভাঙা থেকে আছেন, কে নাম লেখেননি, আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সাথে ছিলেন, আমাদেরকে শুনলেন। আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আমি আশা করছি যে ভবিষ্যতেও আপনারা ঠিক এভাবে যুক্ত হবেন আমাদের সাথে। আজকের এই এপিসোডটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। যেটা করতে হবে, আজকের এই এপিসোডটির লিঙ্কটি আপনি নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ার মানে ফেসবুক বা যে কোনো জায়গায় যেখানে আপনার কমফোর্টেবল মনে হয় সেখান থেকে আপনি পোস্ট করতে পারেন, অথবা আপনি মেসেজেও পাঠিয়ে দিতে পারেন বন্ধুদের কাছে। আমরা যখন এই ধরনের কোনো একটা বড় কিছু করতে যাই তখন আপনারা যেভাবে ঠিক এইভাবেই পাশে দাঁড়ান, এবং সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদের আর বেশি দেরি নেই, এবং ঈদের আমাদের প্রস্তুতিও মোটামুটি শেষ, আমাদের স্টোরিও মোটামুটি আমরা বাছাই করে ফেলেছি। তবে কিছু কিছু স্টোরির জায়গা এখনও আছে, যদি আপনারা পাঠান তাহলে অবশ্যই পাঠাবেন, এবং আপনারা অবশ্যই সাবজেক্টে লিখবেন যে ঈদ স্টোরি বা ঈদের 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 ঘটনা, এরকম টাইপের কিছু একটা লিখে আপনারা দেবেন যাতে আমরা বুঝতে পারি এবার আপনি ঈদ উপলক্ষে লিখছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমার মনে হয় যে দারুণ একটা ঈদের মানে কি বলবো এপিসোড হবে। আর বেশি দেরি নেই, আমাদের মাত্র 2টি সপ্তাহ মনে হয় আমাদের হাতে নেই, বা 2টো সপ্তাহের মতোই হাতে আছে। সো আমার মনে হয় যে আশা করছি যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে এবং ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি নিশ্চয়ই মনে আছে, আরেকবার মনে করে দিই, russell.booth.com@gmail.com। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও আগামীকাল বৃহস্পতিবার অচিনপুরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। মনে রাখুন যে আমরা অচিনপুরের সেই ঘটনাগুলো সিলেক্ট করি যে ঘটনাগুলো বন্ধু রিলেটেড, অর্থাৎ আপনি বন্ধুর কাছ থেকে শুনেছেন বা বন্ধুর সাথে এবং আপনার সাথে একসাথে ঘটেছে, এরকম ঘটনাগুলো আমরা বেশি সিলেক্ট করি। আপনাদের এরকম কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দেবেন, এবং আমাদের আরও অনেক প্ল্যান রয়েছে অচিনপুর নিয়ে, সেগুলো আমরা পরবর্তীতে শেয়ার করব। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।